আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর বাংলা বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতা এখন বাংলা বইয়ের পাঠ 16 নিয়ে আলোচনা করব। স্মরণীয় যারা, বরণীয় যারা, আমরা এই টপিকটি নিয়ে আলোচনা করব। বাংলাদেশের স্বাধীনতার জন্য লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছেন। তাদের মধ্যে অনেক কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক, রাজনীতিবিদ, পুলিশ, সৈনিক, কর্মকর্তা, নারী, শিশুসহ সর্বস্তরের মানুষ আছেন। সমতল, পাহাড়, হাওর, নদী, উপকূল সহ সকল অঞ্চলের মানুষ, সকল ধর্ম, বর্ণ, শ্রেণী, পেশার মানুষ মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। 1971 সালের 25শে মার্চ গভীর রাতে পাকিস্তানি সেনারা ঢাকার নিরস্ত্র ও ঘুমন্ত মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে। আক্রমণ চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে, পুলিশ ব্যারাকে এবং বিভিন্ন আবাসিক এলাকায়। নির্বিচারে হত্যা করে ঘুমন্ত মানুষকে। 9 মাস ধরে তারা এই হত্যাকাণ্ড চালিয়ে যায়। তারা পরিকল্পনা করে একে একে হত্যা করে এদেশের মেধাবী, আলোকিত, বুদ্ধিজীবী ও বরেণ্য মানুষদের। 25শে মার্চের মধ্যরাতে শহীদ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এম মনিরুজ্জামান, অধ্যাপক জ্যোতির্ময় গুহঠাকুরতা, ডক্টর গোবিন্দচন্দ্র দেব প্রমুখ। তাহলে এখানের মধ্যে ওদের নামগুলো দেওয়া আছে, যেমন গোবিন্দচন্দ্র দেব, সেলিনা পারভিন, গিয়াসউদ্দিন আহমদ, রণদা প্রসাদ সাহা, মুনির চৌধুরী, রশিদুল হাসান। বিজ্ঞানের শিক্ষক ছিলেন এম মনিরুজ্জামান। প্রচণ্ড গোলাগুলির শব্দ শুনে তিনি পবিত্র কোরআন পড়া শুরু করেন। কোরআন পাঠরত মানুষটিকে টেনে হিঁচড়ে নিচে নামায় পাকিস্তানি সেনারা। একই বাড়ির নিচতলায় থাকতেন অধ্যাপক জ্যোতির্ময় গুহঠাকুরতা। তিনি ছিলেন ইংরেজি সাহিত্যের খ্যাতিমান শিক্ষক। তাকেও শত্রু সেনারা টেনে হিঁচড়ে বের করে আনে, তারপর দুজনকেই গুলি করে হত্যা করে। এ বাড়ির খুব কাছেই থাকতেন অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব। দর্শন বিষয়ের খ্যাতনামা শিক্ষক ছিলেন তিনি। মানুষ হিসেবে ছিলেন খুব সহজ সরল আর নিরহংকার। ওই একই রাতে তাকেও হত্যা করা হয় আরও অনেক শিক্ষককে। 25শে মার্চ রাতে আক্রান্ত হয় সংবাদপত্র অফিসগুলোও। অনেক অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়, হত্যা করা হয় বহু সাংবাদিককে। সেই রাতে লেখক ও সাংবাদিক শহীদ সাবের পত্রিকা অফিসেই ঘুমাচ্ছিলেন। ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা যান তিনি। শহীদ হন সেলিনা পারভিন। মাত্র 25 বছর বয়সে প্রাণ দেন কবি ও সাংবাদিক মেহেরুন্নেসা। হানাদাররা হত্যা করে প্রখ্যাত রাজনীতিবিদ ও আইনজীবী ধীরেন্দ্রনাথ দত্তকে। তখন তার বয়স হয়েছিল 85 বছর। 1948 সালে পাকিস্তান গণপরিষদে তিনি প্রথম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি তুলেছিলেন। কুমিল্লার বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে শত্রু সেনারা তাকে হত্যা করে। অধ্যাপক যোগেশচন্দ্র ঘোষ দেশবাসীর স্বাস্থ্যসেবার জন্য প্রতিষ্ঠা করেছিলেন সাধনা ঔষধালয়। 84 বছর বয়সের এই মানুষটিও রেহাই পায়নি, তাকেও হত্যা করে পাকিস্তানি সেনারা। এই দেশের সাধারণ মানুষের মঙ্গল ও কল্যাণের জন্য নিজেকে সঁপে দিয়েছিলেন রণদা প্রসাদ সাহা। দানশীলতার জন্য তাকে ডাকত দানবীর বলে। হত্যা করা হয় তাকেও। চট্টগ্রামের বিখ্যাত সমাজসেবক ছিলেন নূতনচন্দ্র সিংহ। শত্রু সেনারা তাকেও রেহাই দেয়নি। 21শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের স্মরণ করে আমরা ফুল দিতে যাই শহীদ মিনারে। তখন আমাদের মনে আর মুখে বেজে ওঠে একটি গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এই গানে সুর দেন আলতাফ মাহমুদ। এই সুর সাধকের প্রাণ কেড়ে নেয় পাকিস্তানি বাহিনী। মুক্তিযুদ্ধের একেবারে শেষের দিকে পাকিস্তানিরা বুঝতে পারে যে তাদের পরাজয় অবধারিত। তখন তারা এদেশকে মেধাশূন্য করার ষড়যন্ত্র করে। তারা জানতো চিন্তাবিদ, শিক্ষাবিদ ও সৃজনশীল মানুষদের হত্যা করলে দেশের অপূরণীয় ক্ষতি হবে। তখন তারা সেই ক্ষতি করার কাজ শুরু করে। নতুন করে হত্যাযজ্ঞ শুরু করে 1971 সালের 14ই ডিসেম্বর। তারা ধরে নিয়ে যায় অধ্যাপক মুনির চৌধুরী, অধ্যাপক মোফাজ্জেল হায়দার চৌধুরী ও অধ্যাপক আনোয়ার পাশাকে।
তারা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ্যাতিমান শিক্ষক। তুলে নিয়ে যায় ইতিহাসের অধ্যাপক সন্তোষচন্দ্র ভট্টাচার্য ও অধ্যাপক গিয়াসউদ্দিন আহমেদকে। ইংরেজির অধ্যাপক রাশিদুল হাসানও বাদ পড়েনি। এর আগেই হানাদারেরা হত্যা করে সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনকে। তারা প্রখ্যাত লেখক ও সাংবাদিক শহীদুল্লাহ কায়সারকেও তুলে নিয়ে যায়। সাংবাদিক নিজামুদ্দিন আহমদ ও আ.ন.ম গোলাম মোস্তফা, প্রখ্যাত চিকিৎসক ফজলে রব্বি, আব্দুল আলিম চৌধুরী, মোহাম্মদ মোর্তজাকেও একইভাবে ধরে নিয়ে যাওয়া হয় আরও বহুজনকে। এরা কেউই আর জীবিত ফিরে আসেনি। দেশ স্বাধীন হওয়ার পরে এই সকল বুদ্ধিজীবীর অনেকের ক্ষত বিক্ষত লাশ পাওয়া যায় মিরপুর ও রায়ের বাজারের বধ্যভূমিতে। আবার অনেকের কোনো সন্ধান পাওয়া যায়নি। শহীদুল্লাহ কায়সার, আনোয়ার পাশা, ফজলে রব্বি, তাদের স্মরণে প্রতি বছর 14ই ডিসেম্বর আমরা পালন করি শহীদ বুদ্ধিজীবী দিবস। জাতির শ্রেষ্ঠ সন্তান ছিলেন তারা। তাদের আত্মদান আমরা কখনো ব্যর্থ হতে দেব না। আমরা তাদের স্মরণ করব চিরদিন। অর্থ জেনে নেই। অবধারিত, ঘটবেই এমন, অবরুদ্ধ, বন্দি বা আটক, আত্মদানকারী, অন্যের উপকারের জন্য নিজের জীবন দান করেন যিনি। খ্যাতনামা, বিখ্যাত, নির্বিচারে বাছ বিচার না করে, প্রচণ্ড, নিষ্ঠুর বা নির্মম ব্যক্তি, বরণ্য, বরণ করার যোগ্য। প্রথমে আছে ঘরের ভেতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। এখানের মধ্যে এই যে শব্দগুলো দিয়েছে এগুলো আমরা বসাবো, খালি জায়গার কোথায় কোথায় বসবে আমরা দেখব। প্রথমে আছে তারা বুঝতে পারে যে তাদের পরাজয়, এটা হবে কি অবধারিত, তাহলে এটা হবে ক নম্বর, অবধারিত। খতে দেশের ভিতরে ড্যাশ অবস্থায় প্রাণ দেন লক্ষ লক্ষ মানুষ। অবরুদ্ধ অবস্থায় প্রাণ দেয় লক্ষ লক্ষ মানুষ। গতে পাকিস্তানিরা এদেশের মেধাবী, আলোকিত ও ড্যাশ মানুষদের হত্যা করে। খ্যাতিমান মানুষদেরকে হত্যা করেন, মনস্বীয় মানুষদেরকে হত্যা করেন, মানে যারা জ্ঞানী ছিল, জ্ঞানী মানুষদেরকে হত্যা করেন। গতে মুক্তিযুদ্ধে শহীদরা মহান ড্যাশ হিসেবে চিরস্মরণীয়। মুক্তিযুদ্ধে শহীদরা মহান ড্যাশ হিসেবে চিরস্মরণীয়, আত্মদানকারী হিসেবে চিরস্মরণীয়, তাহলে এটা হবে গ নম্বরটা। ওতে 25শে মার্চ রাতে পাকিস্তানি সেনারা ড্যাশ হত্যা করে নির্যাতিত মানুষদেরকে, এটা হবে নির্বিচারে হত্যা করে। ও নম্বর হবে কি নির্বিচারে হত্যা করে নিদ্রিত মানুষদেরকে, মানে ঘুমন্ত মানুষদেরকে। চ অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব ছিলেন দর্শন বিষয়ের খ্যাতিমান শিক্ষক, তাহলে এটা হবে চ নম্বরটা, খ্যাতনামা শিক্ষক। আমরা যদি এগুলোর উত্তরগুলো একটু দেখতে চাই, 1 নম্বরের উত্তর দেখবা অবধারিত, 2-এর উত্তর হলো অবরুদ্ধ, 3-এর হতো মনস্বীয়, ঘতে হবে আত্মদানকারী, ওতে হবে নির্বিচারে, চতে হবে খ্যাতনামা। তো এখান থেকে তোমরা উত্তরগুলো খুবই সুন্দর করে কালেক্ট করে নিতে পারবে। 2 নম্বর, নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। নিচের প্রশ্নগুলোর উত্তর আমরা বলবো এবং লিখবো। 1 নম্বর, 1971 সালে 25শে মার্চ রাতে পাকিস্তানি সৈন্যরা এই দেশে কি করেছিল? খতে কোন শহীদ বুদ্ধিজীবী প্রথম পাকিস্তানি গণপরিষদ বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান? তার সম্পর্কে বলি ও লিখি। ঘ শহীদ সাবের কে ছিলেন? তিনি কিভাবে শহীদ হন? ঘ রণদা প্রসাদ সাহাকে কেন দানবীর বলা হয়? ও 2 জন শহীদ সাংবাদিকের নাম বলি। চ আমরা কেন চিরদিন শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করব? ছ কোন দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয় কেন? তো এই প্রশ্নগুলোর উত্তর আমরা এখন ধারাবাহিকভাবে দেখব এবং পড়ব। প্রথমটা হলো 1971 সালে 25শে মার্চ রাতে পাকিস্তানি সৈন্যরা এদেশে কি করেছিলেন? 1971 সালে 25শে মার্চ গভীর রাতে পাকিস্তানি সেনারা এই দেশে আক্রমণ চালায়। তারা ঢাকার নিরস্ত্র ও ঘুমন্ত মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে আক্রমণ চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে, পুলিশের ব্যারাকে ও বিভিন্ন আবাসিক এলাকায়। নির্বিচারে হত্যা করে এ দেশের ঘুমন্ত মানুষকে। খ কোন শহীদ বুদ্ধিজীবী প্রথম
পাকিস্তানি গণপরিষদ বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান? এই সম্পর্কে বলি ও লিখি। প্রথম পাকিস্তানি হিসেবে গণপরিষদে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান শহীদ বুদ্ধিজীবী ধীরেন্দ্রনাথ দত্ত। তিনি ছিলেন একজন বাঙালি আইনজীবী ও রাজনীতিবিদ। তিনি 1948 সালে পাকিস্তানের গণপরিষদে সর্বপ্রথম বাংলা ভাষা ব্যবহারের প্রস্তাব করেন। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী তাকে কুমিল্লা বাড়ি থেকে ধরে নিয়ে হত্যা করে। মৃত্যুর সময় তার বয়স ছিল 85 বছর। গতে শহীদ সাবের কে ছিলেন? তিনি কিভাবে শহীদ হন? শহীদ সাবের ছিলেন একজন লেখক ও সাংবাদিক। 25 মার্চ রাতে সর্বপ্রথম সংবাদপত্রের অফিসগুলোতে আগুন লাগিয়ে দেওয়া হয়। সেই রাতে শহীদ সাবের পত্রিকা অফিসেই ঘুমাচ্ছিলেন। ঘুমন্ত অবস্থায় পুড়ে শহীদ হন তিনি। ঘতে রণদা প্রসাদ শাহকে কেন দানবীর বলা হয়? রণদা প্রসাদ শাহ দেশের সাধারণ মানুষের মঙ্গল ও কল্যাণের জন্য নিজেকে সঁপে দিয়েছিলেন। দানশীলতার জন্য তাকে লোকে ডাকত দানবীর বলে। দুজন শহীদ সাংবাদিকের নাম হলো, একজন হলো সেলিনা পারভিন, আরেকজন হলো সাংবাদিক মেহেরুন নেসা। চতে আমরা কেন চিরদিন শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করব? আমরা চিরদিন শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করব কারণ তারা দেশের স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে নিজেদের জীবন উৎসর্গ করেছে। তারা ছিলেন দেশের শ্রেষ্ঠ সন্তান। তাদের আত্মদান আমরা কখনো ব্যর্থ হতে দেব না। ছতে কোন দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়? কেন? শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে প্রতি বছর 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। মুক্তিযুদ্ধের একেবারে শেষের দিকে শহীদরা বুঝতে পারে যে পাকিস্তানিরা বুঝতে পারে যে তাদের পরাজয় অবধারিত। তখন তারা এদেশকে মেধাশূন্য করার ষড়যন্ত্র করে। তারা জানতো চিন্তাবিদ, শিক্ষাবিদ, সৃজনশীল মানুষদের হত্যা করলে এ দেশের অপূরণীয় ক্ষতি হবে। তাই তারা সেই পরিকল্পনা অনুসারে 1971 সালে 14 ডিসেম্বরে নতুন করে হত্যাযজ্ঞ শুরু করে। তারা একে একে এ দেশের শ্রেষ্ঠ সন্তানদের ধরে নিয়ে হত্যা করে। এই কারণেই 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস হিসাবে পালন করা হয়। এভাবে করে তোমরা এটার আনসারটা খুবই সুন্দর করে গোছালো আকারে লিখে ফেলতে পারবে। এখান থেকে প্রশ্নগুলোর আনসার খুবই সুন্দর করে লিখে ফেলবে। 3 বাম পাশের বাক্যের সাথে ডান পাশের শব্দ মিলিয়ে পড়ি ও লিখি। বরণ করার যোগ্য বরণ্য, তাহলে এটা হবে এটার সাথে। মেধা আছে এমন যে জন, এটা হবে মেধাবী। অহংকার নেই যার, নিরহংকার, এটা হবে এটার সাথে। বিচার বিবেচনা ছাড়া যা, নির্বিচার, এটা হবে এটার সাথে। কোনোভাবেই পূরণ করা যায় না এমন, অপূরণীয়। 4 নম্বরে বলেছে ঠিক উত্তরটিতে টিক চিহ্ন দে। এখানের মধ্যে যেটা ঠিক সেটাতে আমরা টিক চিহ্ন দিব। কোন তারিখে পাকিস্তানি সেনারা ঢাকার নিরস্ত্র ঘুমন্ত মানুষদের উপর ঝাঁপিয়ে পড়ে? 1971 সালের 25 মার্চ, তাহলে উত্তর হবে এটা। প্রতি বছর 14 ডিসেম্বর পালন করা হয় শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে, তাহলে উত্তর হবে এটা। দেশ স্বাধীন হওয়ার পর বুদ্ধিজীবীদের ক্ষত বিক্ষত লাশ পাওয়া যায় মিরপুর ও রায়ের বাজারের বধ্যভূমিতে, তাহলে এখানে হবে আমি খাই, আমরা খাই, তুমি খাও, তোমরা খাও, সে খায়, তিনি খান। মানে আমরা যেটার সাথে যেটা ব্যবহার করব, ওঠা, আমি উঠি, আমরা উঠি, তুমি ওঠো, তোমরা ওঠো, সে ওঠে, তিনি ওঠেন। গতে যাওয়া, আমি যাই, আমরা যাই, তুমি যাও, তোমরা যাও, সে যায়, তিনি যান। তো এভাবে করে তোমরা এটা সুন্দর করে পূরণ করতে পারবে। এখানে এরপরে 6 দিয়েছে প্রথম বাক্যের সাথে মিলিয়ে পরের বাক্য লিখি। শুয়ে থাকি তবু ঘুম আসে না, কড়া নড়ে তবু ঢ্যাঁস, জানালায় উকি দেই তবু ঢ্যাঁস, তাকে নিমন্ত্রণ জানালাম তবু ঢ্যাঁস, আমি সবই জানি তবু। তাহলে এই বাক্যগুলো আমরা পূরণ করব এখন। শুয়ে থাকি তবু ঘুম আসে না, কড়া নড়ে তবু দরজা খোলে না, তাহলে এটা হবে এটা বাকি অংশটা। জানালায় উকি দেই তবু কাউকে দেখতে পাই না, তাকে নিমন্ত্রণ জানালাম তবু সে এলো না, আমি সবই জানি তবু কিছু বলি না। তো এখান থেকে তোমরা সুন্দর করে এগুলো এখানের জন্য পূরণ করে ফেলতে পারবে।
এরপরে সাথে ঘটনাগুলো সাজিয়ে অনুচ্ছেদ লিখি। এখানে ঘটনাটা দেওয়া আছে, এটা আমরা সাজিয়ে একটা অনুচ্ছেদ লিখব। কয়েকদিন পর ডিম ফুটে তুলতুলে ছানা বেরিয়ে এলো। একদিন ছানার বড় হয়ে উঠতে শিখে গেল। গাছের মগ ডালে বাসা বেঁধেছিল একজোড়া বক। স্ত্রী বকটি কয়েকটি ডিম পেড়েছিল। এটা উল্টোপাল্টা দেওয়া আছে, আমরা সোজা করে লিখব এখানের মধ্যে। উত্তর যদি দেখি, গাছের মগ ডালে বাসা বেঁধেছে একজোড়া বক। স্ত্রী বকটি কয়েকটি ডিম পেড়েছে। বক দুটি পালাক্রমে সেই ডিমে তা দিচ্ছে। কয়েকদিন পর ডিম ফুটে তুলতুলে ছানা বেরিয়ে এলো। পুরুষ বক নদী থেকে মাছ ধরে এনে ছানাদের খাওয়ায়। একদিন ছানারা বড় হয়ে উঠতে শিখে গেল। এটা সুন্দর করে কোথায় লিখবে? এটা এখানের মধ্যে লিখবে। এরপর দেখো, শহীদ বুদ্ধিজীবী সম্পর্কে আমার অনুভূতি লিখি। একটা অনুভূতি লিখবে, তোমার অনুভূতি কেমন। দৈনিক শ্রমের পরিবর্তে মানসিক বা বুদ্ধিবৃত্তি শ্রম দিয়ে যারা সমাজে অবদান রাখেন তারাই বুদ্ধিজীবী। 1971 সালে মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ সাধারণ মানুষের পাশাপাশি এদেশের অনেক প্রথিতযশা বুদ্ধিজীবী ও পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে শহীদ হন। তারাই বুদ্ধিজীবী, তারা বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ সন্তান। উল্লেখযোগ্য শহীদ বুদ্ধিজীবীর মধ্যে আছেন ডাক্তার গোবিন্দচন্দ্র দেব, মুনির চৌধুরী, মোফাজ্জল হায়দার চৌধুরী, আনোয়ার পাশা, জ্যোতির্ময় গুহঠাকুরতা, শহীদুল্লাহ কায়সার প্রমুখ। 1971 সালে 25শে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ঘুমন্ত বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়ে, ভয়ঙ্কর গণহত্যা শুরু করে। সেই দিন থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত অনেক বুদ্ধিজীবী তাদের হাতে শহীদ হন। তবে 14ই ডিসেম্বর থেকে জাতিকে মেধাশূন্য করার পরিকল্পনা নিয়ে পাকিস্তানিরা বুদ্ধিজীবীদের হত্যা করে। মূলত নিশ্চিত পরাজয় জেনে তারা এই জাতিকে মেধাশূন্য করতে এই সকল বুদ্ধিজীবীর হত্যা করে, যাতে এই দেশ স্বাধীন হলেও বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে না পারে। দেশ স্বাধীন হওয়ার পর প্রতি বছর 14ই ডিসেম্বর আমরা রাষ্ট্রীয়ভাবে তাদের অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি। শহীদ বুদ্ধিজীবীগণ এই জাতির এক একজন সূর্য সন্তান। তাদের অসামান্য অবদানের কথা আমরা কখনো ভুলব না। তারা আমাদের কাছে স্মরণীয় ও বরণীয়। এভাবে তোমরা প্রতিটি টপিকের ভিডিও আমাদের কাছে ধারাবাহিকভাবে পেয়ে যাবে। পুরো প্লেলিস্টের মধ্যে সিরিয়ালে সবগুলো সাজানো থাকবে।